আজকে আমরা দানপত্র দলিল মানে গিফট ডিড নিয়ে একটু কথা বলবো। আমাদের কাছে কিছু নির্দেশিকা আছে, সেটার ভিত্তিতেই আলোচনাটা করব। মূল লক্ষ্য হলো একটা ঠিকঠাক মানে বৈধ দানপত্র বানাতে গেলে কোন জিনিসগুলো না হলেই নয় সেটা একটু বুঝে নেওয়া। সম্পত্তি দেওয়া নেওয়ার ক্ষেত্রে এটা তো বেশ জরুরি একটা ব্যাপার, তাই না? চলুন এর খুঁটিনাটি দিকগুলো একটু দেখি। অবশ্যই। দেখুন, একটা নির্দিষ্ট কাঠামো মেনেই দলিলটা তৈরি করা কিন্তু খুব দরকারি। না হলে পরে ভবিষ্যতে নানা রকম আইনি ঝামেলা হতে পারে। দলিলের প্রত্যেকটা অংশেরই একটা নির্দিষ্ট কারণ আছে, তাৎপর্য আছে। এটা শুধু একটা কাগজ নয় কিন্তু। ঠিক। তাহলে একদম শুরু থেকে আসি। দলিলের প্রথমেই কি ওই দানপত্র দলিল বা ডিড অফ গিফট কথাটা লেখা থাকতেই হবে? হ্যাঁ, এটা থাকতেই হয়। এতে দলিলের পরিচয়টা পরিষ্কার হয়ে যায়। এরপর আসে বলতে গেলে প্রস্তাবনা অংশটা। এখানে তারিখ, কোথায় দলিলটা হচ্ছে সেই জায়গা, আর খুব গুরুত্বপূর্ণভাবে দাতা আর গ্রহীতা, মানে যিনি দিচ্ছেন আর যিনি নিচ্ছেন, তাদের পুরো পরিচয়, নাম, বাবার নাম, ঠিকানা, বয়স, পেশা সব। আর যদি তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকে সেটাও লিখে দেওয়া ভালো। এখানে কোনো রকম ধোঁয়াশা রাখা ঠিক না। আচ্ছা, বুঝলাম। এর পরের যে অংশটা, রিসাইটালস বা বিষয়বস্তুর বিবরণ, ওটা তো বেশ ইন্টারেস্টিং মনে হয়। মানে শুধু কেন দান করা হচ্ছে, যেমন ধরুন স্নেহ বা ভালোবাসার জন্য, সেটাই নয়, দাতা নিজে সম্পত্তিটা কিভাবে পেলেন, মানে উত্তরাধিকার সূত্রে না কিনেছিলেন, সেই গল্পটাও তো থাকে। ঠিক তাই। আর এই পেছনের গল্পটা কিন্তু শুধু জানার জন্য নয়, এটা প্রপার্টির ওপর দাতার যে বৈধ অধিকার আছে সেটাও প্রমাণ করতে সাহায্য করে। এরপরই আসে সম্ভবত সবচেয়ে জরুরি অংশটা, দান করা সম্পত্তির বিস্তারিত বিবরণ, মানে শেডিউল অফ প্রপার্টি। হ্যাঁ, এই জায়গাটাতেই তো যত সতর্কতা দরকার। একদম। জমির ক্ষেত্রে ধরুন তার প্রশাসনিক ডিটেলস, মানে মৌজা, জেল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর, তারপর চৌহদ্দি বা চারপাশের সীমানা আর জমির পরিমাণ, এগুলো সব একেবারে নিখুঁত হতে হবে। বাড়ির ক্ষেত্রেও তাই, হোল্ডিং নম্বর, পুরো ঠিকানা সব। এই বিবরণে যদি সামান্য এদিক ওদিক হয়, মানে ধরুন চৌহদ্দিতে একটু ভুল হলো। ওহ, মারাত্মক সমস্যা হতে পারে, আপনি ভাবতেও পারবেন না। ধরুন চৌহদ্দির ভুল, বহু বছর পর হয়তো পাশের বাড়ির লোকের সাথে সীমানা নিয়ে বিরাট ঝামেলা শুরু হয়ে গেল, মামলা মোকদ্দমা চলতেই থাকে। তাই এইখানে এক বিন্দুও ভুল করা চলবে না। আচ্ছা, এর পরের অংশটা হলো অপারেটিভ ক্লজ বা দান কার্য সম্পাদন অংশ। এখানে কি থাকে? এখানে খুব পরিষ্কার ভাষায় লেখা থাকে যে দাতা একদম সুস্থ মস্তিষ্কে নিজের ইচ্ছায়, মানে কোনো রকম চাপ বা প্রলোভন ছাড়াই সম্পত্তিটা গ্রহীতাকে দিচ্ছেন। শুধু দিচ্ছেন না, এর সাথে মালিকানা আর ভোগ দখলের পুরো অধিকারও যে দিয়ে দিচ্ছেন সেই ঘোষণাটাও থাকে। এই শব্দটা কিন্তু খুব দামি, কারণ দানের বৈধতাকে চ্যালেঞ্জ করার এটা একটা প্রধান জায়গা। তাহলে যিনি সম্পত্তিটা নিচ্ছেন মানে গ্রহীতা, তার সুরক্ষার জন্য আর কি থাকে? সেটার জন্য আছে ডিক্লারেশন অফ টাইটেল বা দায় দায়িত্ব সম্পর্কিত ঘোষণা। এখানে দাতা হলফ করে বলেন যে এই যে সম্পত্তিটা তিনি দান করছেন এটা একদম নির্ভেজাল, মানে এর ওপর কোনো লোন, মর্টগেজ, কোনো মামলা বা অন্য কারো দাবি দেওয়া কিচ্ছু নেই। এটা গ্রহীতার জন্য একটা বিরাট ভরসার জায়গা, তাই না? হ্যাঁ, অবশ্যই নিশ্চিন্ত হওয়া যায়। আর শেষে নিশ্চয়ই সই সাক্ষীর ব্যাপার। হ্যাঁ, এক্সিকিউশন আর অ্যাটেস্টেশন অংশ। দাতা আর গ্রহীতার সই বা টিপ সই তো লাগবেই। তার সাথে আইন অনুযায়ী কম করে দুজন সাক্ষীরও সই বা টিপ সই লাগবে। আর শুধু সই না, তাদের পুরো নাম ঠিকানাও থাকতে হবে। সাক্ষী ছাড়া কিন্তু দলিলটা আইনত বৈধ হয় না। বাহ, দলিলের ভেতরের এই দিকগুলো তো বোঝা গেল, কিন্তু এর বাইরেও তো কিছু আইনি ব্যাপার থাকে, তাই না? যেমন রেজিস্ট্রেশন। অবশ্যই। দেখুন, যদি স্থাবর সম্পত্তি হয়, মানে জমি বা বাড়ি, তাহলে নির্দিষ্ট দামের স্ট্যাম্প পেপারে দলিলটা করতে হবে। আর তারপর সরকারি ফি দিয়ে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সেটা রেজিস্ট্রি করা একদম বাধ্যতামূলক। এটা না করলে মালিকানা আইনত পাল্টাই না। আর অস্থাবর সম্পত্তি, যেমন টাকা বা গয়না? সেগুলোর ক্ষেত্রেও দানপত্র করা যায়, তবে রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক নয়। কিন্তু একটা লিখিত দলিল থাকলে সবসময় ভালো, ভবিষ্যতের জন্য। আচ্ছা, আরেকটা বিষয় খুব শোনা যায়, এই যে লিজ হোল্ড জমি
মানে পট্টা পাওয়া জমি, সেগুলো কি দান করা যায়? না, সাধারণত যায় না, যদি না ওই লিজের শর্তে সেরকম কোনো পারমিশন দেওয়া থাকে, অথবা যদি দাতা কোনোভাবে ওই জমির পুরো মালিকানা পেয়ে গিয়ে থাকেন। কারণ লিজ নেওয়া মানে তো তিনি আসলে জমির একছত্র মালিক নন, তাই তো? তিনি শুধু নির্দিষ্ট শর্তে ব্যবহারের বা ভোগ করার অধিকার পান। পূর্ণ মালিকানা না থাকলে তো দান করার অধিকারও থাকে না। বুঝেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই যে বিভিন্ন ধর্ম বা পার্সোনাল ল আছে, সেগুলোর কোনো প্রভাব পড়ে দানের ক্ষেত্রে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যেমন ধরুন, মুসলিম পার্সোনাল ল অনুযায়ী দানের ক্ষেত্রে হিবার কিছু নিয়ম আছে। তার মধ্যে একটা জরুরি শর্ত হল দান করা সম্পত্তির দখল সঙ্গে সঙ্গে গ্রহীতাকে বুঝিয়ে দিতে হবে। আবার হিন্দু আইনেও দানের কিছু নিজস্ব নিয়মকানুন আছে। এই বিষয়গুলো কিন্তু দলিলের ভাষা আর শর্তকে প্রভাবিত করতে পারে। তাই দান করার আগে এই পার্সোনাল ল অনুযায়ী নিয়মগুলো একটু দেখে নেওয়া দরকার। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, একটা নির্ভুল দানপত্র দলিলের জন্য কয়েকটা জিনিস নিশ্চিত করতেই হবে। যেমন স্পষ্ট টাইটেল, দাতাগ্রহীতার একদম সঠিক পরিচয়, কেন দান করা হচ্ছে, আর সম্পত্তির মালিকানার ইতিহাস, সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ বিবরণ, স্বেচ্ছায় দান করার ঘোষণা, সম্পত্তিটা যে সব দায়মুক্ত সেটার ঘোষণা, আর সবশেষে সাক্ষীসহ সই আর আইন মেনে রেজিস্ট্রেশন। একদম ঠিক। এই সবগুলো বিষয়ে যদি ঠিকঠাকভাবে একটা কাঠামোর মধ্যে আনা যায়, তাহলেই একটা সুরক্ষিত আর আইনগতভাবে শক্তিশালী দলিল তৈরি হয়, যেটা ভবিষ্যতে অনেক রকম বিবাদ বা জটিলতা থেকে বাঁচিয়ে দিতে পারে। আলোচনাটা দারুণ হলো। তবে শেষে এসে একটা ভাবনা মাথায় আসছে। আচ্ছা, যদি দলিলের কোনো একটা জায়গায়, ধরুন সম্পত্তির বিবরণে বা হয়তো সাক্ষী তথ্যে কোনো ছোটখাটো ভুল থেকে যায়, সেটা ভুলবশতই হোক বা অন্য কোনো কারণে, তাহলে ভবিষ্যতে ঠিক কী ধরনের সমস্যা হতে পারে আইনি বা বাস্তব ক্ষেত্রে? আর এই যে পার্সোনাল লয়ের পার্থক্যের কথা বললেন, বাস্তবে এই পার্থক্যগুলো ঠিক কিভাবে প্রভাব ফেলে, এটা নিয়ে বোধহয় আরও ভাবার সুযোগ রইল।